ওকে, তো আজকে আমি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স ডিসকাস করব। ঠিক আছে, তো কি যে কোয়েশ্চেন্সগুলো আছে আগে আমি থিওরিটিক্যাল কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব। তো তোরা সবাই জানিস যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের দুটো পার্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে আমরা ইকোনমিক্স রিলেটেড কোয়েশ্চেন পাবো আর গ্রুপ বিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কোয়েশ্চেন পাবো। ঠিক আছে, তো ফার্স্টেই দেখ, তোদের কাছে অলরেডি অ্যাপেতে নোটস তোরা পেয়ে গেছিস এই সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার্সের ওপর। তো যদি তোদের কাছে এটা যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা নোটসটা নিজেদের কাছেও ওপেন রাখতে পারিস, আর নাহলে তো তোরা বোর্ডে দেখতেই পাচ্ছিস যে যে জিনিসগুলো জানা দরকার আমি সেগুলোকে জাস্ট ব্রিফ করে দেবো, কারণ অলরেডি আমরা ক্লাস করে ফেলেছি। ডিটেলসে আমি ডিসকাস করব না, আমি জাস্ট ব্রিফ বলে দেবো যে কী ব্যাপারটা আর কী লেখাটা উচিত। এবার সবার ফার্স্টেই একটা কথা বলে রাখি, যা টপিক বলবো যেগুলো আমরা নিয়ে ডিসকাস করব, এছাড়াও আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে ব্যাপারটা নিয়ে পড়ছি, ঠিক আছে, ধর ডিমান্ড নিয়ে পড়ছি, ডিমান্ড কি আমি যদি সাজেশনে কোয়েশ্চেনটা নাও দিই তোকে জানতে হবে ডিমান্ড, সাপ্লাই, মার্কেট, প্রোডাকশন কাকে বলে, প্রোডাকশন থিওরিটা কি বলছে, এই ব্যাপারগুলো মানে কস্ট কি, কত ধরনের কস্ট হয়, এগুলো খুব বেসিক ব্যাপার। কস্ট কত ধরনের হয় সেগুলো আমি দিয়েছি কোয়েশ্চেনে, কিন্তু আমি বলছি কিছু সার্টেন বেসিক থিংস আর দেয়ার, যেমন প্রজেক্ট কাকে বলে, প্রজেক্ট লাইফ সাইকেল কাকে বলে, এইরকম ছোটো ছোটো জিনিসগুলো যখনই যে টপিকটা পড়বি তোদেরকে আমি ধর বলেছি সাপ্লাই ফাংশন পড়তে হবে, বাট সাপ্লাই কাকে বলে আমি দিইনি, বা ল অফ সাপ্লাই কি আমি সেটা তোদের হয়তো কোয়েশ্চেনে দিইনি, কিন্তু এগুলো একটু করে জেনে রাখবি যে সাপ্লাই কাকে বলে তুই একটুখানি পড়ে রাখলি। এখান থেকে যে কোনো কোয়েশ্চেন যদি দেয়, ধর সাপ্লাই ফাংশন একটা কোয়েশ্চেন দিল, তার সাথে সাপ্লাই কাকে বলে সেই জিনিসটা ধর তোদেরকে মানে কোয়েশ্চেনটা করে দিল জাস্ট 2 নম্বরের, তো সেই 2 নম্বরটা তোরা লিখতে পারিস, বা কোনো কোয়েশ্চেন এসে যেটা তোদের কনসেপচুয়াল বেসিসে কিছু লিখতে হবে, তখন তোদের কিন্তু এই যে ছোটো ছোটো জিনিসগুলো পড়া থাকলে এগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, তো এবার ফার্স্টে দেখ কিছু আমি শর্ট নোটস লিখতে দিয়েছি, স্কেরসিটি অফ রিসোর্সেস, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উইথ ডায়াগ্রাম, অপরচুনিটি কস্ট, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট। এই যে কস্ট যেগুলো আছে প্রত্যেকটা ডায়াগ্রাম সমেত আমাদেরকে ডিসকাস করতে হবে। ঠিক আছে, তো স্কেরসিটি অফ রিসোর্সেস বলতে কী বোঝাচ্ছে, আমি যখন এটা প্রথম থেকেই পড়াচ্ছিলাম, মানে প্রথম ইকোনমিক্সের ক্লাসেস যখন আমরা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে রিসোর্সেস যেগুলো প্রোডাকশন প্রসেসে ইউজ হয় সেগুলো বাই নেচার দে আর লিমিটেড। তো সেই স্কেরস রিসোর্সকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রোডাকশন বা যাই প্রোডাকশন হোক না কেন সেই কাজগুলো চালাতে হয়। তো এই স্কেরস রিসোর্সকে এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি ইউজ করে মিনিমাম ইনপুটের থ্রু দিয়ে ম্যাক্সিমাম আউটপুট এনশিওর করাটা হচ্ছে প্রোডাকশন প্রসেসের মেন কাজ। তো এই স্কেরস রিসোর্সেস মানে রিসোর্সগুলোর স্বল্পতা, স্কেরসিটি কীভাবে প্রোডাকশন প্রসেসকে এফেক্ট করে, এটাকে কি করে ওয়াইপ আউট করা সম্ভব, ঠিক আছে, তো সেই কী কারণেতে আমাদের এই মানে এই প্রবলেমটা দেখা যায়, তো সেই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শর্ট নোট হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমি কি বললাম এইমাত্র রিসোর্সেস আর স্কেয়ার্স, ঠিক আছে, তো এই স্কেয়ার্স রিসোর্সকে কাজে লাগিয়ে কি এখানে এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এই থিওরিটাতে ধরা হচ্ছে যে সমস্ত যে রিসোর্সেসগুলো আছে সেগুলো দুটো প্রোডাক্ট তৈরি করতে ইউজ করা হচ্ছে। এবার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে দেয় যে এই যে রিসোর্সেসগুলো নিয়ে আমরা কাজ করছি সেই রিসোর্সেসগুলোর বিভিন্ন ধরনের কম্বিনেশন, মানে বিভিন্ন ধরনের ইউজের ফলে আমরা যে দুটো প্রোডাকশন করতে পারছি সেই দুটোর কম্বিনেশন কত হবে। ঠিক আছে, রিসোর্স স্কেয়ার্স তাদের অ্যামাউন্টটা ফিক্সড, দুটো প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো, এবার সেই রিসোর্স দিয়ে ওই দুটো প্রোডাক্টের কতটা আমি তৈরি করতে পারবো, ধর কোনোটার 5 ইউনিট তৈরি করতে পারছি বা কোনোটা 4 ইউনিট তৈরি করতে পারছি, কোনোটা ওই আর একটা প্রোডাক্টেরই হয়তো আমি গিয়ে 3.5 ইউনিট আর এখানে 2.5 ইউনিট প্রোডাকশন করতে পারছি। তো এই কম্বিনেশনগুলো বিভিন্ন জায়গায় কীরকম হবে, কীরকম কম্বিনেশন হওয়া উচিত, একটার ইউনিট কত হলে আর একটার ইউনিট কতটা হবে,
সেই আর একটা প্রোডাকশন কত হতে পারে, এই ব্যাপারগুলোকে নিয়ে যে ডিসকাশনটা সেটা আমরা এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মধ্যে দেখতে পাবো। প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ডায়াগ্রাম ড্র করে যে ব্যাপারটা বললাম সেটাকে বুঝিয়ে দিতে হবে। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেন ইজ অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট বলতে কি বোঝাচ্ছে, ধর আমি কি বলছি আবার সেই কনসেপ্ট স্কেয়ার্স রিসোর্সেস আর লিমিটেড। এই লিমিটেড রিসোর্সকে কাজে লাগিয়ে ধর কোম্পানি প্রোডাকশন করছে, এবার কোম্পানির পক্ষে সমস্ত ধরনের প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব নয়, সে যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবে। তো কি ধর আমি যদি এক্সাম্পল নিয়ে বলি, এ আর বি এই দুটো প্রজেক্ট কোম্পানির কাছে আছে, তাহলে কোম্পানি কি দেখবে যে কোন অপশানটা থেকে বা কোন অল্টারনেটিভটা থেকে কোম্পানি বেশি বেনিফিটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে কোম্পানি যেটা থেকে বেশি বেনিফিটেড হবে সেটা চুজ করবে। তখন কোম্পানি কি করবে, যেটা থেকে বেশি বেনিফিটেড হচ্ছে যে প্রজেক্টটা থেকে, সেই প্রজেক্টটা চুজ করলো। তার ফলে কি হলো, ধর আমি ধরে নিলাম এ প্রজেক্টটাকে চুজ করলো, বি প্রজেক্টটাকে ছেড়ে দিল, করতে পারবে না, তার কারণ অত রিসোর্সেস কোম্পানির কাছে নেই। তাহলে যখন এ প্রজেক্ট কোম্পানি করছে তখন বি প্রজেক্টটাকে বাদ দিচ্ছে, তার ফলেতে বি প্রজেক্ট থেকে যে যে বেনিফিটগুলো কোম্পানির পাওয়ার কথা ছিল সেগুলো কোম্পানি পাচ্ছে না। সেই বেনিফিটসগুলোকে যে পাচ্ছে না, এটাকে আমরা কস্ট হিসাবে যদি দেখাই সেটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। এটা কিন্তু কোনো রিয়েল কস্ট নয়, এটা জাস্ট একটা কনসেপচুয়াল ব্যাপার, যেখানেতে আমরা যদি কোনো অপরচুনিটিকে ফোরসেক করে থাকি, বাদ দিয়ে থাকি বা অ্যাভেল করতে না পারি, তার যে বেনিফিটটা আমি পেলাম না, সেটাকে বোঝানোর জন্য অপরচুনিটি কস্ট এই কনসেপ্টটা ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টোটাল কস্ট। আচ্ছা, এই কস্টের ব্যাপারগুলো ক্লাসে অলরেডি ডিসকাশন হয়ে গেছে। টোটাল কস্ট টিসি ইকুয়াল টু ফিক্সড কস্ট এফসি প্লাস ভেরিয়েবল কস্ট ভিসি, এগুলো আমি সব ডিসকাস করেছিলাম। টোটাল কস্ট বলতে সমস্ত ধরনের কস্ট যা যা প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে খরচা হচ্ছে, সেটা ফিক্সড হতে পারে, সেটা ভেরিয়েবল হতে পারে, যেটাই হোক না কেন, এই দু ধরনের কস্টকে টোটালভাবে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলবো হচ্ছে টোটাল কস্ট। এর দুটো ভাগ, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট বলতে কি বোঝায়, ফিক্সড কস্ট হচ্ছে বাই নেচার একটা লিমিট অবধি, একটা প্রোডাকশন লিমিট অবধি সেটা ফিক্সড। ওকে, সেটা যত ইউনিট প্রোডাকশন হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। ঠিক আছে, ইউনিট অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। জিরো প্রোডাকশনেও কিন্তু ফিক্সড কস্ট থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে বলতে পারি রেন্ট অফ আ বিল্ডিং। ধর যেখানেতে প্রোডাকশন প্রসেসটা চলছে সেখানকার রেন্ট আমি ধরে নিলাম 50,000 টাকা সাপোজ। এবার তুই ধর কোনো একটা মাসে কোনো প্রোডাকশন হলো না, তাহলে কি আমাকে বাড়ির রেন্টটা দিতে হবে না? প্রোডাকশন যে হাউস তার রেন্ট আমাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। দ্যাটস ওয়াই ইটস আ ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কাকে বলছে? ভেরিয়েবল কস্ট হচ্ছে দ্যাট টাইপ অফ ভোলাটাইল কস্ট যেটা ইজ আ পার্ট অফ টোটাল কস্ট এবং উইচ ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে? কোয়ান্টিটি, কত প্রোডাকশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে। মানে যত প্রোডাকশন বাড়বে ভেরিয়েবল কস্ট কিন্তু বাড়তে থাকে। এবং জিরো প্রোডাকশানে কোনো ভেরিয়েবল কস্ট থাকে না। এটা সর্বপ্রথম হচ্ছে একটা ডিফারেন্স বিটুইন ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। ওকে, এবার এই জিনিসগুলো বোঝাবার জন্য এক্সাম্পল দিয়ে আমি যেরকম বললাম সেরকম এক্সাম্পল দিয়ে, তারপর এই যে এখানেতে যে লেখা আছে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, এই ব্যাপারটাকে বুঝিয়ে এর ডিসকাশনটা করতে হবে, কোনটা কাকে বলে সেগুলো বলে এক্সাম্পল দিয়ে। আর এই টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, এই ব্যাপারটাকে লিখে কিন্তু বুঝিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কি? টোটাল কস্ট এক ইউনিট বেশি প্রোডাকশনের জন্য টোটাল কস্টের যে চেঞ্জ হয় সেটাকে বলা হয় মার্জিনাল কস্ট। এক ইউনিট এক্সট্রা প্রোডাকশনের জন্য টোটাল কস্ট যে চেঞ্জ হয় সেই চেঞ্জটাকে বলা হয় হচ্ছে মার্জিনাল কস্ট। ওকে, তার মানে টোটাল কস্ট যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা এক ইউনিটের জন্য যতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে মার্জিনাল কস্ট। ঠিক আছে, মার্জিনাল কস্ট ইকুয়াল টু চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, এই ব্যাপারটা বলতে হবে। এবার অ্যাভারেজ কস্ট আছে। অ্যাভারেজ কস্ট কি? আচ্ছা দেখবি এই যে প্রত্যেকটা কস্টের এই যে শেষের দিকে আমি ডায়াগ্রামগুলোকে জাস্ট দিয়ে দিয়েছি তোদের সুবিধার জন্য।
নোটসের মধ্যে কিন্তু যে তোদের ইন ডিটেলস যে নোটসগুলো অ্যাপেতে আপলোড করা আছে সেখানেতেও কিন্তু এই সমস্ত আনসার্সগুলো পেয়ে যাবি। এছাড়া এই নোটসটা ছাড়াও তোদের সাজেস্টিভ শুধু কোয়েশ্চেন্সগুলো নিয়ে কিন্তু আরেকটা পিডিএফ তোদেরকে অ্যাপেতে দেওয়া আছে, শুধু কোয়েশ্চেন্সগুলো তোদের যদি দরকার পড়ে তোরা অ্যাপ থেকে দেখে নিতে পারিস এবং সেই কোয়েশ্চেনগুলো দেখে আমার যে ডিটেল নোটগুলো তোদেরকে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোরা আনসার্সগুলো করতে পারিস, সেখানেতে সমস্ত কিছু পেয়ে যাবি। নেক্সট হচ্ছে অ্যাভারেজ কস্ট কাকে বলে? অ্যাভারেজ কস্ট হচ্ছে টোটাল কস্টকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে যেটা আমরা পাবো, মানে পার ইউনিট কস্ট কত সেটাই হচ্ছে অ্যাভারেজ কস্ট। এবার অ্যাভারেজ কস্টের কী ফর্মুলা আছে? অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট অফ দ্য ইউনিটস বাই নাম্বার অফ ইউনিটস। ওকে, প্রত্যেকটা কস্ট যখনই ডিসকাস করবি ভালো করে ব্যাপারটা মাথায় রাখবি যে আমাদেরকে কিন্তু ডায়াগ্রামটা ড্র করতে হবে, ঠিক আছে? এবার ডায়াগ্রামটা ড্র করে শুধু আমি রেখে দিলাম তা কিন্তু হবে না। ডায়াগ্রামটাতে কোনটা ধর অ্যাভারেজ কস্ট, ঠিক আছে, সেটা তুই লোকেট করিয়ে দিবি যে এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট, এটাকে ইউ শেপের মতন দেখতে হয়, ব্যাস এইটুকু বললেই হবে। কিন্তু কিছু একটু ডিসকাস করে দিতে হবে ডায়াগ্রাম ড্র করে। শুধু ডায়াগ্রাম লাস্টে এঁকে দিলাম তাহলে কিন্তু নাম্বার পাবি না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখ ল অফ ডিমান্ড, একদম ভেরি বেসিক কোয়েশ্চেন, খুব বেসিক একটা কোয়েশ্চেন, ল অফ ডিমান্ড। ডিমান্ড ল কী ক্লাসেতে হাজারো বার বলেছি, এগুলো নিয়ে আমাদের প্রচুর ডিটেল ডিসকাশন হয়েছে। আমি জাস্ট শর্টে বলবো, ল অফ ডিমান্ড হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করার জন্য সেই প্রোডাক্টের ডিমান্ড ডিক্রিজ করে, এবং সেই প্রোডাক্টের প্রাইস যদি ডিক্রিজ করে তাহলে সেই প্রোডাক্টের ডিমান্ড ইনক্রিজ করে যখন আদার ফ্যাক্টরস যেগুলো ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে দে উইল রিমেন দি সেম, মানে তারা অপরিবর্তিত থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কোনগুলো? যে ফ্যাক্টরসগুলো, প্রাইস ছাড়া যে ফ্যাক্টরসগুলো ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে। এবার একটা কথা আমি ক্লাসে আগেও বলেছিলাম সেই কথাটা, যে এই আদার ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিমান্ড উইল রিমেন দি সেম, এই কথাটা ডিমান্ড ল অফ ডিমান্ডে না বললে, তারপর হচ্ছে সাপ্লাইতে না বললে, এই সেম কাইন্ড অফ কথা, সেম কথাটাই লিখতে হবে না। সাপ্লাইয়ের ক্ষেত্রে হবে যে আদার ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সেস সাপ্লাই, ডিমান্ড নয়। কিন্তু প্রোডাকশন থিওরির ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে যখন আমরা দেখব, বা কোনো আমরা প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে বলবো না, আমরা বলবো যে সাপ্লাই ক্ষেত্রে, ডিমান্ডের ক্ষেত্রে, বা যখন দেখব একটা কোনো ফ্যাক্টর নিয়ে আমরা ডিসকাস করছি, কোনো একটা ব্যাপারকে ইনফ্লুয়েন্স করছে, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে বাকিগুলোকে কিন্তু ফিক্স ধরে নিতে হবে, না হলে ওরা যদি ভোলাটাইল থাকে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আর সেম থাকে না। ওকে, তাহলে এটা হচ্ছে ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ডকে আমরা ডায়াগ্রামের থ্রু দিয়ে ডিসকাস করে দেব কাকে বলে, আর তারপর ডায়াগ্রাম ড্র করে ডিসকাস করব। তারপরে হচ্ছে ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশন কি? ডিমান্ড ফাংশন হচ্ছে যে ফ্যাক্টরসগুলো ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে তাদের ফাংশনাল রিলেশনশিপ উইথ দ্য ডিমান্ড অফ আ পার্টিকুলার প্রোডাক্ট। ডিমান্ডের সঙ্গে যে ফ্যাক্টরসগুলো ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করছে তাদের ফাংশনাল রিলেশনটা হচ্ছে ডিমান্ড ফাংশন। দেখ এখানে লেখা আছে QDX, মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট X ইকুয়াল টু ফাংশন অফ PX, PR, Y, T, EY, EP, ADV এক্সেট্রা। এগুলোর প্রত্যেকটা কাকে রিপ্রেজেন্ট করছে নিচেই এখানে দেখ সমস্তটা লেখা আছে। QDXটা অলরেডি বলে দিচ্ছি, F ইকুয়াল টু ফাংশন বোঝাচ্ছে, F মানে ফাংশন, PX মানে দ্য প্রাইস অফ দ্য গুডস X, মানে এই যে X প্রোডাক্টটা নিয়ে আমরা ডিসকাস করছি, এরই এখানে কোয়ান্টিটির কথা বলছে, এরই প্রাইস হচ্ছে PX। তারপর কি? প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট হচ্ছে PR, Y হচ্ছে ইনকাম লেভেল অফ দ্য কনজিউমার, ঠিক আছে। তারপর হচ্ছে T হচ্ছে টেস্ট প্রেফারেন্স অফ দ্য কনজিউমার, EY হচ্ছে এক্সপেক্টেড ইনকাম, EP এক্সপেক্টেড প্রাইস কস্ট, ADV অ্যাডভার্টাইজমেন্ট। তারপর দেখ এখানে ডট ডট দেওয়া আছে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আরও বিভিন্ন কিছু জিনিস ইনফ্লুয়েন্স করে, যেমন টেকনোলজি একটা এক্সাম্পল হতে পারে, গভর্নমেন্ট
একটা ফ্যাক্টর হতে পারে। তো সেই ফ্যাক্টরগুলো সব তো ডিসকাস করা সম্ভব হয় না একটা প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে, বা প্রোডাক্ট টু প্রোডাক্ট, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, সেই জন্য ডট ডট দিয়ে রাখা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন। তো আমরা যেরকম ডিমান্ড ফাংশন পড়লাম ঠিক সেই রকমই আমাদের সাপ্লাই ফাংশন পড়তে হবে। আমি সাপ্লাই ফাংশন আর ডিসকাস করব না। ওকে, সেমভাবেই সাপ্লাই ফাংশনটা আমাদেরকে পড়তে হবে। প্রোডাকশন ফাংশনও ঠিক এরকম। প্রোডাকশনকে ইনফ্লুয়েন্স করছে যে যে ইনপুটসগুলো, তাদের সঙ্গে আউটপুটের ফাংশনাল রিলেশন হচ্ছে প্রোডাকশন ফাংশন। এবার প্রত্যেকটা ডিফাইন করা আছে, এই কোয়েশ্চেনগুলো নেক্সট আসবে, আমি তাই বলে দিচ্ছি। এগুলো কিন্তু অলরেডি আমি বলে দিলাম, এই সেমভাবেই আমাদেরকে পড়তে হবে। এগুলো আর ওই জন্য ইন ডিটেল ডিসকাশন করছি না, কারণ আমরা অলরেডি ক্লাসে এগুলো করে ফেলেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য এক্সেপশন অফ ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড কি বলছে, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে কোনো একটা প্রোডাক্টের, এবং সেই প্রোডাক্টেরই প্রাইস যদি কমে তাহলে ডিমান্ড বাড়ে। আদার ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিমান্ড উইল রিমেন দি সেম। এটা হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড। এবার এটার কি এক্সেপশন আছে? এমন কিছু কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাই যেখানেতে ল অফ ডিমান্ড কাজ করে না, প্রাইস বাড়ছে কিন্তু ডিমান্ড কমছে না, বরঞ্চ ডিমান্ড অনেক সময় বেড়ে যায়। যেমন হচ্ছে ধর, যে যে প্রোডাক্টের প্রাইসের সঙ্গে আমরা কোয়ালিটিকে ইকুইভ্যালেন্ট মনে করি, মানে প্রাইস যত বেশি হবে তার কোয়ালিটি তত বেশি ভালো হয়, ভালো কোয়ালিটির প্রোডাক্ট, এইটাকে যেখানে আমরা প্রাইস আর কোয়ালিটিকে, কোয়ালিটি বোঝানোর জন্য যেখানে আমরা প্রাইসকে মানে বলি যে প্রাইস হচ্ছে ইন্ডিকেটর, তো সেখানের ক্ষেত্রে আমরা দেখব ল অফ ডিমান্ড কাজ করে না। এছাড়া গিভেন প্রোডাক্ট মানে কি, ধর এটা একটা মানে এক্সপেরিমেন্ট ছিল, দেখা গিয়েছিল আয়ারল্যান্ডের লোকেরা মাংস আর আলু বেশি খায়। তো যখন দেখা গেল যে আলুর দাম বেড়ে গেল, তখন আয়ারল্যান্ডের লোকেরা মাংসের ওপর মানে খরচাটা কমিয়ে দিয়ে তাহলে আলুর ওপর বেশি খরচা করতে শুরু করেছিল, কারণ আলুর দাম বেড়ে গেছে, তো যতটা কিন্তু সেই পরিমাণই অ্যাফোর্ড করার জন্য তারা মাংসের ইউজটাকে কমিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে ল অফ ডিমান্ড কিন্তু কাজ করেনি। ঠিক আছে, এছাড়া তোরা দেখ, এগুলো আমার কিন্তু ক্লাসে সমস্ত ডিসকাস করা হয়ে গেছে। ভেভলেন এফেক্ট আছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো, বা কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে তখন ল অফ ডিমান্ড কাজ করে না, এই ব্যাপারগুলো তো এক্সেপশনেতে ডিসকাস করতে হবে। ওকে, এরপর হচ্ছে এক্সপ্লেন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বোঝায়? ইলাস্টিসিটি অফ ডিমান্ড বোঝায় যে প্রাইসের সঙ্গে সেই প্রোডাক্টের, কোনো প্রোডাক্টের প্রাইস সেই প্রোডাক্টের ডিমান্ডকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে, কত পার্সেন্ট ইনফ্লুয়েন্স করছে, সেই ব্যাপারটা বোঝার জন্য আমরা এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এই কনসেপ্টটা আমাদেরকে সাহায্য নিতে হয়। এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এইটা হচ্ছে ডেল কিউ বাই কিউ বাই ডেল পি বাই পি। ডেল কিউ বোঝাচ্ছে হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, ডেল পি চেঞ্জ ইন প্রাইস, পি হচ্ছে প্রাইস, কিউ হচ্ছে কোয়ান্টিটি। তো এই ব্যাপারটাকে আমরা অঙ্কেও যখন আমরা কিছু প্রবলেমস আমরা সলভ করব, সেই ক্ষেত্রে আমরা দেখব যে তো সেই ক্ষেত্রে আমরা কিছু অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। আমরা কিছুক্ষণ বাদেই সেই অঙ্কগুলো করব। যাই হোক, তো এটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অন ভেরিয়াস পয়েন্টস অফ ডিমান্ড কার্ভ, প্রত্যেকটা ডিমান্ড কার্ভে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাবো যে ইলাস্টিসিটি অফ প্রাইসের ডিফারেন্ট ভ্যালু। ঠিক আছে, সেই ভ্যালুগুলো কেন হয়, কারণ কি, কোন প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো হয়, মান কত থাকে, যেমন ইউনিটারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, ঠিক আছে, ইনইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিক ডিমান্ড, এরকম বিভিন্ন জিনিসগুলো প্রত্যেকটা ব্যাপার মানে আমরা দেখতে পাবো যে এই ডিমান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের তার ভ্যালুগুলো, সেগুলো কিভাবে হয় সেইগুলো ডিসকাশনগুলো এখানেতে সমস্ত ডিটেল ডিসকাশন এখানেতে দেওয়া আছে। ওকে,
এরপর হচ্ছে সাপ্লাই ফাংশন, আমি অলরেডি বলে দিয়েছি সাপ্লাই ফাংশন। এবার দেখ বলছে এক্সপ্লেন মার্কেট ইকুইলিব্রিয়াম অফ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলতে কী বোঝায়? আমরা যখন মার্কেট পড়েছিলাম আমরা দেখেছিলাম যে মার্কেটের বিভিন্ন ধরনের টাইপ হয়। মার্কেট কি? মার্কেট হচ্ছে একটা স্ট্রাকচারাল রিলেশনশিপ বিটুইন কাস্টমার অ্যান্ড দি সেলার, ঠিক আছে। এবার সেলার, নাম্বার অফ কাস্টমার কোনো একটা মার্কেটকে ডিফাইন করছে, যে সেখানেতে কী রুল চলবে, কীভাবে প্রাইস ফিক্স হবে, কে এক্সিট করতে পারবে, কে এন্ট্রি নিতে পারবে, কী ধরনের প্রোডাক্ট সেখানে সেল হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স কী, প্রাইস মেকানিজম কীরকম হবে, মানে প্রাইস কী করে ফিক্সড হবে, এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকে। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা দেখতে পাই প্রচুর সেলার আর প্রচুর বায়ার থাকে। তাহলে যে কোনো একজন সেলার যা খুশি দাম নিতে পারবে না, তাহলে কনজিউমাররা কী করবে? ওর কাছ থেকে চলে গিয়ে অন্য কারোর কাছ থেকে প্রোডাক্ট কিনবে। কারণ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটেতে আমরা দেখি সেম কাইন্ড অফ প্রোডাক্টই বিভিন্ন জন বিক্রি করছে, বিভিন্ন কোম্পানি বিক্রি করছে বিভিন্ন নামে, বিভিন্ন ব্র্যান্ড নেম নিয়ে, ঠিক আছে। বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে তারা আমাদের কাছে সেই প্রোডাক্টগুলোকে প্রোডাক্ট রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং সেগুলো মার্কেটে তারা সেল করে। ওকে, তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস কী করে ফিক্স হচ্ছে? কনজিউমারও অনেক, আবার সেলারও অনেক। তাহলে এখানেতে প্রাইসটা ফিক্স হয় কিভাবে? এখানেতে প্রাইস ফিক্স হয় হচ্ছে এই যে ডিমান্ড এবং মার্কেটে কত ডিমান্ড আছে, কত সাপ্লাই আছে, তাদের মধ্যে একটা বোঝাপড়ার থ্রু দিয়ে, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বোঝার থ্রু দিয়ে সেখানেতে মার্কেটে প্রাইস ফিক্স হয়। কি হয়? যেখানেতে যে পয়েন্টে গিয়ে আমরা দেখতে পাবো ডিমান্ড আর সাপ্লাই সমান হচ্ছে, সেই পয়েন্ট অনুযায়ী যতটা প্রাইস হচ্ছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এটাই কোম্পানি ফিক্স করে যে এই, এবং সেই কোয়ান্টিটি অফ প্রোডাক্ট মার্কেটে সেল করে। তাহলে কি হয়? কোম্পানি একটা স্থিতিস্থাপক অবস্থাতে থাকে, যেখানেতে কোম্পানি মার্কেটে যা সাপ্লাই আছে সেই পরিমাণ প্রোডাক্ট মার্কেটে সেল করছে এবং তারা ভালোভাবে প্রফিটও আর্ন করতে পারছে, এবং সেই কারণেতে সেই পয়েন্ট অনুযায়ী প্রাইস ফিক্স করে। এখানে দেখ আমরা ডায়াগ্রামটাতে দেখতে পাচ্ছি ডিডি ডিমান্ড কার্ভ আর এস সাপ্লাই কার্ভ, এরা একে অপরকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। যে কোনো কার্ভ, যখন দুটো কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করে তখন সেই ইন্টারসেকশন পয়েন্টটাতে দুজনের ভ্যালু সেম হয়। এখানে তার মানে ই পয়েন্টে ডিমান্ড কার্ভের যে ভ্যালুটা হবে সে সাপ্লাইয়েরও সেই ভ্যালুটা হবে। এই অনুযায়ী দেখ এখানেতে এই এতটা পরিমাণ যে প্রাইস আছে সেই প্রাইসটা হচ্ছে তোর ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এখান থেকে এতটা অবধি যে কোয়ান্টিটিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ঠিক আছে। তো এইটার এই ই পয়েন্টের থ্রু দিয়ে মানে আমাদের এটাই শো করছে যে কোম্পানি ই পয়েন্টে থাকলে তারা একটা ইকুইলিব্রিয়াম, একটা স্থিতিস্থাপক স্টেজের মধ্যে থাকবে, যেখানে ডিমান্ড বা সাপ্লাই কোনোটাই এক্সেস বা কোনোটাই ডেফিসিট এরকম অবস্থায় থাকবে না। যা প্রোডাকশন হচ্ছে সেটাই মার্কেটে সেল হয়ে যাবে। আচ্ছা, এবার প্রোডাকশন থিওরি অফ প্রোডাকশনের লয়ের দুটো ল আছে, একটা শর্ট রানেতে আর একটা লং রানেতে। শর্ট রান মানে হচ্ছে কম সময়ের জন্য যে লটা অ্যাপ্লিকেবল, আর বেশি সময়ের জন্য মানে লং টার্মের জন্য আর একটা অন্য ল আছে, সেটাও আমরা পড়বো। শর্ট টার্মের জন্য ল অফ ডিমিনিশিং রিটার্ন আমরা দেখতে পাবো। ল অফ ডিমিনিশিং রিটার্ন যখন আমরা ডিসকাস করব আমরা এখানে ধরে নেব যে দুটো ইনপুট ইউজ হচ্ছে, যে দুটো ইনপুট ইউজ হচ্ছে তার মধ্যে আবার একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল, ঠিক আছে। ফিক্সড ইনপুটটা ফিক্সড থাকা অবস্থাতে ভেরিয়েবল ইনপুটটাকে যদি আমরা ক্রমাগত বাড়াতে থাকি তাহলে দেখব আউটপুট প্রথম অবস্থাতে মোর দ্যান প্রপোর্শনেটলি, মানে যতটা আমরা ইনপুট বাড়াচ্ছি তার প্রপোর্শনের থেকেও বেশি পরিমাণ আউটপুট ইনক্রিজ করছে, ঠিক আছে। এরপর আরও আমরা ভেরিয়েবল ইনপুটটাকে ইনক্রিজ করছি, তখন আমরা কি দেখতে পাবো যে এইভাবে বাড়তে বাড়তে আমরা দেখতে পাবো যে আউটপুট ইনক্রিজ করছে, কিন্তু যে পরিমাণ ইনপুট ইনক্রিজ করছে সেই পরিমাণে আউটপুট ইনক্রিজ করছে। এরপর যদি ইনপুট আরও বেশি পরিমাণ ইনক্রিজ করা হয় তাহলে দেখা যাবে যে আউটপুট ইনক্রিজ করছে
বাট ইনপুট যতটা ইনক্রিজ করা হচ্ছে তার থেকে লেস প্রপোর্শনেটলি ইনক্রিজ করছে। ঠিক আছে, এই ব্যাপারটাই এখানে ডেসক্রাইব করে কিছু অ্যাজাম্পশনের থ্রু দিয়ে তিনটে স্টেজকে বলা আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 উইথ ডায়াগ্রাম। এটাই তোদেরকে এখানেতে ডিসকাস করতে হবে। আচ্ছা, এবার আমি এই দুটো লই কিন্তু ক্লাসে বলেছিলাম তোদের। ওকে, এবার দেখ এক্সপ্লেন লং রান প্রোডাকশন ফাংশন। এবার লং রানের প্রোডাকশন ফাংশন যেটা আছে সেটাকে বলা হয় রিটার্নস টু স্কেল। এখানেও আমরা তিনটে জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, তারপরেরটা দেখতে পাবো হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, আর তারপরেরটা দেখতে পাবো যে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এবারে কি হয় এখানেতে, যখন লং রান হয়ে যায় তখন সমস্ত ভেরিয়েবল মানে সমস্ত ইনপুটসই ভেরিয়েবল হয়ে যায়, কারণ টাইমটা অনেক পাওয়া যায়, সমস্ত ইনপুটসকে চেঞ্জ করে তাদের কম্বিনেশন চেঞ্জ করে প্রোডাকশান এক্সকিউজ মি বাড়ানোর চেষ্টা করা হয়। সেই সময় দেখা যায় যে যদি সমস্ত ইনপুটসকে একসঙ্গে বাড়ানো হয়, কিছু প্রপোর্শনে যদি বাড়ানো হয়, তাহলে আউটপুট যদি সেম প্রপোর্শনেতেই ইনক্রিজ করে তাহলে আমি সেটাকে বলবো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। ঠিক আছে, যেমন দেখ এখানে এক্সাম্পলে কি বলা আছে, when all inputs are increased by 10% the output increased by the same percent, that is 10%। মানে যদি ইনপুট 10%-এ ইনক্রিজ করা হয়, আউটপুট 10%-ই যদি ইনক্রিজ হয়, তাহলে আমরা সেটাকে বলবো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। তাহলে ইনক্রিজিং আর ডিক্রিজিংটা কী হচ্ছে সেটা ধরো আশা করছি বুঝতেই পারছিস। ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন আছে তাই আমি ডিটেলে আর ডিসকাশন করছি না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রোডাকশন ফাংশন। এটা আমি অলরেডি বলে দিয়েছি প্রোডাকশন ফাংশন কি, এইটাকে অবশ্যই লিখতে হবে এবং প্রত্যেকটা কাকে কি ডিফাইন করছে এবং সেগুলো চেঞ্জ হলে কোয়ান্টিটি অফ প্রোডাকশনের মধ্যে কি ইনফ্লুয়েন্স ফেলবে, আর অ্যাজাম্পশন, অবশ্যই অ্যাজাম্পশনটা আমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। এবারে দেখ আচ্ছা, কস্ট কার্ভটা আমি একটুখানি পরে ডিসকাস করছি। আচ্ছা, এবার দেখ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মিক্সড ইকোনমি। আচ্ছা, মিক্সড ইকোনমি কোনো একটা ইকোনমিতে সেখানে মানে প্রাইভেট কোম্পানিজদের বেশি ইনফ্লুয়েন্স থাকবে না গভর্নমেন্টের বেশি ইনফ্লুয়েন্স থাকবে, এই ব্যাপার মানে গভর্নমেন্ট বেশি ইন্টারফেয়ার করবে সমস্ত ধরনের কাজকর্মের ক্ষেত্রে কোনো একটা ইকোনমিতে, নাকি তারা প্রাইভেট অর্গানাইজেশনকেও বা প্রাইভেট সেক্টরকেও সেখানেতে ইনক্লুড করতে দেবে, এই ব্যাপারগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের ইকোনমি দেখতে পাই। ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। এবার এই মিক্সড ইকোনমিরই এখানে আমাদেরকে মেরিট আর ডিমেরিট ডিসকাস করতে দিয়েছে। এবার এই মিক্সড ইকোনমির সবথেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের ইন্ডিয়া মিক্সড ইকোনমির মধ্যে পড়ছে। এর কিছু মেরিট আছে, যেমন এখানে প্রাইভেট সেক্টরকে মিক্সড ইকোনমিতে প্রাইভেট সেক্টরও যথেষ্ট পরিমাণ মানে প্রাইভেট সেক্টরকে ইনফ্লুয়েন্স করা হয়, সেখানে মানে বিজনেস এই সমস্ত কিছুগুলো করে টোটাল কি বলবো টোটাল ইনকামটা ন্যাশনাল ইনকামকে রেজ করার ক্ষেত্রে, ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাইভেট এবং পাবলিক দুটো সেক্টরই সমানভাবে থাকে। তারপর যেহেতু মিক্সড ইকোনমি, সেখানেতে প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর দুজনেরই সহাবস্থান থাকে, সেই কারণেতে প্রাইভেট সেক্টর শুধুমাত্র যা খুশি দাম নিয়ে নেবে বা যে কোনো কিছুভাবে ইকোনমিকে ইনফ্লুয়েন্স করবে তারাই একমাত্র সেখানে রাজত্ব করবে, এটা কিন্তু হয় না, কারণ পাবলিক সেক্টরও সেখানে যথেষ্ট হোল্ড রাখে। ঠিক আছে, ডিমেরিটস কি, অনেক সময় কি দেখা যায় মিক্সড ইকোনমিতে প্রাইস কন্ট্রোল করা যায় না, কারণ সেখানে হচ্ছে কিছু কিছু জায়গাতে প্রাইভেট কোম্পানি মেজর পোর্শন অফ শেয়ার হোল্ড করে থাকে বা মেজর ওনারশিপ তাদের কাছে থাকে, তো সেই সময়তে প্রাইস কন্ট্রোল করা সম্ভব হয় না। এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো হয়তো অনেক সময় সোসাইটির ক্ষেত্রে হয়তো হার্মফুল হতে পারে, সেরকম কিছু প্রোডাক্ট যেগুলো ডেভেলপমেন্টকে হয়তো স্লথ গতিতার করে দিতে পারে, সেই রকম কিছু প্রোডাক্টও অনেক সময় অ্যাভেলেবেল থাকে এই মিক্সড ইকোনমির ক্ষেত্রে, যেটা হচ্ছে ইজ আ ডিমেরিট। ওকে, এবার হচ্ছে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ক্যাপিটালিস্ট ইকোনমি আর সোশ্যালিস্ট ইকোনমি। এবার ক্যাপিটালিস্ট ইকোনমি বলতে কি বোঝায়, যেখানেতে প্রাইভেট এন্টিটিজ
হচ্ছে মেনলি কন্ট্রোল করে থাকে বিভিন্ন ন্যাচারাল রিসোর্সকে, আর সোশ্যালিস্ট ইকোনমি ঠিক তার উল্টো, এখানেতে সমস্ত ফ্যাক্টরস অফ প্রোডাকশন মেনলি গভর্নমেন্টের কন্ট্রোলের মধ্যে থাকে, এটা হচ্ছে মেন ডিফারেন্স। এবার এছাড়াও বিভিন্ন ধরনের ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরসগুলোকে ডিফারেন্সিয়েট করে এখানে দেখাতে হবে যে কি কি ডিফারেন্স আমরা এই দুটো সেক্টরের ক্ষেত্রে, মানে দুটো এক্সট্রিম সিচুয়েশন অফ ইকোনমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখছি, সেটা হচ্ছে মার্কেট। মার্কেট বলতে কি বোঝায় অলরেডি ডিসকাস করে দিলাম, এই একটু আগেই জাস্ট ডিসকাস করেছি। এখানেতে বিভিন্ন টাইপস অফ মার্কেট আমরা দেখতে পাই। মোনোপলি মার্কেট মানে হচ্ছে যেখানে একজন সেলার, প্রচুর বায়ার থাকে, এক্সাম্পল ইন্ডিয়ান রেলওয়ে। আমি কিন্তু এগুলো খুব ডিটেলে ডিসকাস করেছি, আমি আজকে আর কোনো ডিটেল ডিসকাশন করব না, খালি কী টাইপগুলো আছে বলে দিচ্ছি। অলিগোপলি, পারফেক্ট কম্পিটিশন, মোনোপলিস্টিক কম্পিটিশন আর মোনোপসনি। ঠিক আছে, এবার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আমি অলরেডি ডিসকাস আজকেও করে দিলাম, বাকিগুলো তো আমি সমস্ত এক্সাম্পল থ্রু দিয়ে তোদেরকে ক্লাসে ডিসকাস করেছিলাম। একটা জিনিস বলে দিচ্ছি, প্রত্যেকটা যে মার্কেট টাইপসগুলো আছে এগুলোর মানে কতজন সেলার, কি বায়ার, কি ধরনের প্রোডাক্ট সেল করে, এক্সিট এন্ট্রি কী ধরনের নিয়ম আছে, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে একটু পড়ে রাখবি উইথ এক্সাম্পল। কারণ হচ্ছে কোনো সময় এরকম কোয়েশ্চেন আসে যে মনোপলি মার্কেট কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স কী কী, তাহলে এটা জেনে রাখলে ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব সহজে লিখে ফেলতে পারবি। ঠিক আছে, দেখ আমি সাজেশনের ক্ষেত্রে একটা হয়তো কোয়েশ্চেন দিলাম, বাট রিলেটেড কোয়েশ্চেন যদি কিছু থাকে তার আনসার পাওয়ার জন্য কিছুটা নিজেকে পড়তে হবে আর বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমি সেইটা কিভাবে পড়বি বা কী করে তোদের বুদ্ধিটা অ্যাপ্লাই করবি সেইগুলো আমি জাস্ট একটু রাস্তাটা তোদেরকে দেখিয়ে দিতে পারি, বাকি ইটস আপ টু ইউ। ওকে, নেক্সট হচ্ছে এক্সপ্লেন উইথ ডায়াগ্রাম দ্য রিলেশনশিপ বিটুইন এসি অ্যান্ড এমসি। অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে কী রিলেশন, এই দুটো কার্ভের রিলেশনটা আমরা একটা টেবিল আর একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে ডিসকাস করেছি। সেখানেতে দেখ ডায়াগ্রামটাতে দুটো কার্ভ আছে, এসি আর এমসি দুটোই ইউ শেপড। এবার এখানেতে দেখা যাবে একবার হচ্ছে এসি এমসির থেকে বেশি, সেই অবস্থাতে এসি মানে কীরকম, ওয়েন এসি ফলস এমসি ইজ লোয়ার দ্যান এসি। যখন এসি ফল করতে থাকে মানে কমতে থাকে, তখন এমসি এসির থেকেও কম থাকে, মানে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টের থেকেও কম থাকে। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সের থ্রু দিয়েই আমরা রিলেশনশিপটা বুঝতে পারছি যে এদের মধ্যে কী রিলেশন। ঠিক আছে, তারপরে কি হয়, যখন কি বেশ বলে এসি লোয়ার হচ্ছে, সব থেকে মিনিমাম হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না এসির, সেই সময়তে এসি আর এমসি কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, সেই ইন্টারসেক্ট করছে মানে সেখানেতে এমসি আর এসি ইকুয়াল হচ্ছে। আর একটা জায়গায় আমরা দেখতে পাবো যে এসি যখন ইনক্রিজ করছে তখন এমসির কার্ভ এসি কার্ভের উপরে অবস্থান করছে। তার মানে কি হচ্ছে, এমসির ভ্যালু এসির থেকে বেশি থাকছে। ঠিক আছে, এখানেতে এসির ভ্যালু এমসির থেকে বেশি থাকছে, এখানে ঠিক তার উল্টোটা হচ্ছে, মিনিমাম পয়েন্ট পেরোবার পরে, মিনিমাম পয়েন্ট পেরোবার আগের অবস্থা হচ্ছে when এসি ফলস এমসি ইজ ইকুয়াল টু এসি। এই ব্যাপারটাকেই দেখবি খুব সহজে ওই ট্যাবিউলার একটা এক্সাম্পল আর এই ডায়াগ্রামের থ্রু দিয়ে তোদেরকে বুঝিয়ে দিতে হবে। ব্যাস, আর তিনটে জাস্ট কী কী রিলেশনটা দেখতে পাচ্ছি, তিন ধরনের রিলেশন দেখতে পাচ্ছি, সেটাকে ডিসকাস করলে আনসার হয়ে যাবে। নেক্সট হচ্ছে ডিফাইন প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছে, প্রজেক্ট হচ্ছে বিভিন্ন যে টাস্কগুলো হয় সেই টাস্কগুলোর অ্যাকিউমুলেটেড করে, মানে কোনো একটা কাজকে বিভিন্ন টাস্কে ভাগ করা হয়, তার ফলে কি হয়, স্পেশালাইজড ওয়েতে কাজ করা সম্ভব হয় এবং তাড়াতাড়ি কোয়ালিটি প্রোডাক্ট বেশি কোয়ান্টিটিতে পাওয়া যায়। এইগুলোকে এনশিওর করার জন্য যে কোনো কোম্পানি একটা প্রজেক্ট তৈরি করে কাজগুলো করে, তার ফলে কি হয়, রিসোর্স প্রপারলি অ্যালোকেট করা সম্ভব হয়ে থাকে, ওয়েস্টেজ রিডাকশন করা যায়, টাইমটাকে খুব ভালোভাবে কন্ট্রোল এবং ম্যানেজ করা সম্ভব হয়ে থাকে। তো এটা হচ্ছে প্রজেক্ট, হচ্ছে এমন একটা এন্ডেভার যার থ্রু দিয়ে কোম্পানি কি চেষ্টা করে, স্পেসিফিক অবজেক্টিভকে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, এবং একটা পার্টিকুলার টাইমে টোটাল যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলোকে প্রপার টাইমে সেগুলোকে কমপ্লিট করা, অ্যান্ড দেয়ার বাই প্রডিউস আ প্রোডাক্ট যেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু
এফেক্টিভ বা ম্যাক্সিমাম থাকে। ওকে, আচ্ছা এবারে আমাদেরকে জানতে হবে যে শর্ট নোট দেখ আছে প্রজেক্ট লাইফ সাইকেল কী আর ইম্পর্টেন্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট লাইফ সাইকেল আমি তোদের একটা হিউম্যান মানে একজন হিউম্যান বিংয়ের যে লাইফের বিভিন্ন স্টেজ থাকে সেই ব্যাপারটা দিয়ে আমি বুঝিয়েছিলাম। এখানেতে দেখ প্রজেক্টের বিভিন্ন স্টেজেস আছে। লাইফ সাইকেল বলতে বিভিন্ন স্টেজকে বোঝায়, মানে যখন থেকে প্রজেক্টটা শুরু হওয়ার আগে থেকে যে কনসিভ করা হচ্ছে চিন্তাভাবনাগুলো, সেখান থেকে শুরু করে ইনিশিয়েট করা, প্ল্যান করা, এক্সিকিউট করা এবং ক্লোজার করা, এগুলো বিভিন্ন আমরা স্টেপ এখানেতে দেখতে পাবো, যেটার থ্রু দিয়ে একটা প্রজেক্ট তার লাইফ স্প্যানটাকে পুরো শেষ করে এবং কি হয় আবার নতুন প্রজেক্ট শুরু হয়, আবার লাইফ সাইকেল চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা এখানে ডিসকাস করতে হবে। এবার নেক্সট বলেছে প্রজেক্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কী। খুবই একটা ইজি কোয়েশ্চেন যে কেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করা দরকার। কেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করা এই কারণে দরকার যে প্রজেক্টের ক্ষেত্রে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট এই কারণেতে যে প্রজেক্ট কন্ট্রোলের থ্রু দিয়ে কোম্পানি তার যে রিসোর্সেসগুলো আছে সেই রিসোর্সেসগুলোকে কন্ট্রোল করতে পারে। আমি একটু আগে যেগুলো প্রজেক্ট আলোচনার সময় বলছিলাম সেগুলোই লিখতে হবে। প্রপার প্রজেক্ট কন্ট্রোল করা সম্ভব হয়ে থাকে, ঠিক আছে, কস্টকে রিডাকশন করা সম্ভব হয়ে থাকে, ওয়েস্টেজ রিডাকশন করা, টাইম ম্যানেজ করা, প্রপার রিসোর্সেসগুলোকে প্রপার প্লেসে অ্যালোকেট করে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ আউটপুট এনশিওর করা, এগুলো মেনলি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কমপ্লিশনের থ্রু দিয়ে, প্রপার টাইমে প্রজেক্ট কমপ্লিশনের থ্রু দিয়ে কোম্পানির গ্রোথ, ডেভেলপমেন্ট, প্রফিট এগুলো সমস্ত কিছুকে এনশিওর করে। আচ্ছা এবার ফিনান্সিয়াল, আচ্ছা ফিজিবিলিটি, প্রজেক্টের ফিজিবিলিটি এই জিনিসটা খুব মানে খুবই ইজি, জাস্ট একটু থিওরি পড়তে হবে কী কী ফিজিবিলিটি মানে রিপোর্ট তৈরি করতে গেলে কী কী ফিজিবিলিটি টেস্ট করা দরকার পড়ে, সেগুলো কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে সেই জিনিসগুলো ডিসকাস করা আছে। আমি তাই আগের কোয়েশ্চেনটা আর ডিসকাস করছি না। নেক্সট দেখ এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফিজিবিলিটি অফ আ প্রজেক্ট, এটাকে চেক করার জন্য আমরা কী কী মেথড ইউজ করতে পারি। একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড আর একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে যে টাইমের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট যেটা প্রজেক্টের ক্ষেত্রে ইনভেস্ট করা হচ্ছে সেই টাকাটা আমাদের কাছে আবার ঘুরে চলে আসছে যে সময়ের মধ্যে, সেই সময়টা হচ্ছে পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, তাহলে একটা প্রজেক্টের ফিজিবিলিটিটা আমরা কিভাবে এখানে বুঝতে পারবো এই পেব্যাক পিরিয়ডের থ্রু দিয়ে। একটা ফিজিবল মানে হচ্ছে কোম্পানির প্রজেক্টটা করতে পারা কোম্পানির পক্ষে বেনিফিশিয়াল হবে কি হবে না, এই ব্যাপারটাকে দেখা। ফিজিবিলিটি রিপোর্ট কি হবে, কিভাবে ফিজিবিলিটি অ্যানালিসিস করা হয়, এগুলো ক্লাসে আমার সব ডিসকাস করা হয়ে গেছে। তো এবার এই পেব্যাক পিরিয়ডের থ্রু দিয়ে আমরা কি দেখতে পাবো যে প্রজেক্টের পেব্যাক পিরিয়ড যত কম আমরা সেই প্রজেক্টটাকে চুজ করব। ওকে, আচ্ছা নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের প্রফিটেবিলিটিকে চেক করে যে সেই প্রজেক্ট থেকে যে ইনফ্লোটা হচ্ছে সেটা আউটফ্লোয়ের থেকে বেশি হচ্ছে, নেট ওয়ার্থ বা নেট প্রেজেন্ট ভ্যালু কতটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা প্রজেক্টকে চুজ করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে ফিনান্সিয়াল রেশিও, এটা কিভাবে অর্গানাইজেশনের হেলথকে ডিফাইন করে। ফিনান্সিয়াল অ্যানালিসিস বা রেশিও অ্যানালিসিস এই কারণেই করা হয় যে প্রজেক্টের লিকুইডিটি স্টেট কীরকম এই ব্যাপারগুলোকে বোঝার জন্য। ঠিক আছে, ডেপ্ট কীরকম, কোম্পানির কাছে কত ইকুইটি আছে, ডেপ্ট কীরকম আছে, প্রফিটেবিলিটি কোম্পানির কীরকম রেশিওতে হতে পারে। ঠিক আছে, লিকুইডিটি মানে হচ্ছে ক্যাশ কোম্পানির কাছে কত আছে, এই জিনিসগুলো বলতে বিভিন্ন ধরনের আমরা রেশিও এখানেতে হেল্প নিয়ে থাকি রেশিও অ্যানালিসিসের থ্রু দিয়ে। যেমন লিকুইডিটি রেশিও আছে, সলভেন্সি রেশিও আছে, প্রফিটেবিলিটি রেশিও আছে, হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিও আছে, গ্রোথ রেশিও আছে। এই রেশিওগুলো কিন্তু আমাদের কোম্পানির যে কোনো কোম্পানির ফিনান্সিয়াল হেলথ ডিসকাস মানে বুঝতে হেল্প করে। এবং এই যে রেশিওগুলো আছে এই প্রত্যেকটা রেশিও কাকে বলে, ঠিক আছে, আর প্রত্যেকটার ফর্মুলাটা কি, এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। প্রত্যেকটারই ডিসকাশন এখানেতে দেওয়া আছে কাকে বলে, সেই জিনিসগুলো কাকে বলে এবং তার অ্যাট দ্য সেম টাইম কি
ফর্মুলা এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, এবার বলছে ওয়ার্কিং ক্যাপিটালের রোল কি কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, অ্যান্ড রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ডে টু ডে বিজনেস চালাবার জন্য, মানে প্রত্যেক দিনের যে খরচাটা যেখান থেকে আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এবার ওয়ার্কিং ক্যাপিটাল যত কোম্পানির কাছে থাকবে তত কিন্তু কোম্পানি এগিয়ে যেতে পারবে। তার কারণ হচ্ছে যে কোম্পানির ফিক্সড যে খরচা সেগুলো হচ্ছে কিন্তু ওয়ান টাইম, বাট প্রত্যেক দিনের খরচাগুলো রেকারেন্টভাবে আসতে থাকে, সেগুলো যদি কোম্পানি মিট না করতে পারে তাহলে কিন্তু কোম্পানির পক্ষে বিজনেস চালানো সম্ভব নয়। যেমন ধর ইলেকট্রিসিটি চার্জেস, র মেটেরিয়াল চার্জেস, এগুলো যদি কোম্পানি অ্যাফোর্ড করতে না পারে, ওয়ার্কিং ক্যাপিটাল কোম্পানির কাছে না থাকে, তাহলে কিন্তু কোম্পানি বিজনেস করতে পারবে না। এফিশিয়েন্টলি অপারেশনস চালানোর জন্য, ফ্লেক্সিবিলিটির জন্য, ক্যাশ ফ্লোয়ের জন্য, রিস্ক রিডাকশন করার জন্য, এই সমস্ত কিছুর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। এবার দেখ, লং টার্ম অ্যাসেটের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট করা হয় সেটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, আর ডে টু ডে বিজনেস চালানোর জন্য যে ক্যাপিটাল ইনভেস্ট করা হয় বা কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো এগুলোর বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডিফারেন্স দেওয়া আছে, খুবই ইজি। তো এগুলো তোরা পারবি, এগুলো এখান থেকে একটুখানি দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে গ্যান্ট চার্ট, আর এই গ্যান্ট চার্ট পড়বো আর পার্ট সিপিএমটা পড়বো। শুধু এই জিনিসগুলোই আমি আর ডিসকাস করবো, তার কারণ হচ্ছে এগুলো ছাড়া আর মেন কোনো ব্যাপার কোয়েশ্চেন সেভাবে নেই। তো কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি লিমিটেড রিসোর্সকে কাজে লাগিয়ে, লিমিটেড অ্যাক্টিভিটির থ্রু দিয়ে কত কম সময়ের মধ্যে প্রজেক্টকে কমপ্লিট করা যায়। সেই প্রজেক্ট কমপ্লিট করার জন্য প্রজেক্টের যেহেতু বিভিন্ন টাস্ক থাকে, তো আমরা একটা এরকম ডায়াগ্রামের বা চার্টের থ্রু দিয়ে, যেটাকে বলা হচ্ছে গ্যান্ট চার্ট, সেটাতে আমরা বিভিন্ন ধরনের টাস্ক প্ল্যান করতে পারি। মানে ধর প্রত্যেকটা টাস্ক একই সময় শুরু হচ্ছে, একই সময় শেষ হচ্ছে, সেটা কিন্তু হয় না। বিভিন্ন ধর দুটো টাস্ক আগে স্টার্ট হয়েছে, তার হয়তো 3 মাস বাদে গিয়ে থার্ডটা স্টার্ট হবে, কিন্তু সাইমালটেনিয়াসলি 1 আর 2 চলবে। 1 আর 2 কোথায় গিয়ে শেষ হচ্ছে, তারপরে কোনটা স্টার্ট হবে, এই যে পুরো ব্যাপারটাকে একটা চার্টের থ্রু দিয়ে দেখানো, যেটা কোম্পানি প্রজেক্টকে রান করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, সেটা হচ্ছে এই গ্যান্ট চার্টের থ্রু দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আর একটা জিনিসই আমি ডিসকাস করব, সেটা হচ্ছে পার্ট আর সিপিএম। ঠিক আছে, পার্ট আর সিপিএম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের দুটো টুল আমরা বলতে পারি। যে একটা হচ্ছে পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, আর সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এই দুটো টেকনিকের থ্রু দিয়ে কোম্পানি, এটা হচ্ছে পুরো প্রবাবিলিস্টিক একটা টেকনিক, যেটা থ্রু দিয়ে কোম্পানি বোঝার চেষ্টা করে যে, বা দেখে যে কোন পাথ ফলো করলে, কোন নেটওয়ার্ক ফলো করলে, কোন কাজটার পর কোনটা করলে কম সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব হবে। এবার এর ক্ষেত্রে পার্ট হচ্ছে যে কোনো ক্রিটিক্যাল বা যেটা ওয়ান টাইম বা ইউনিক কোনো কাজের ক্ষেত্রে পার্ট টেকনিক ইউজ করা হয়। আর সিপিএমটা হচ্ছে যেখানে রেগুলার বেসিসে যে সমস্ত কাজ প্রজেক্টগুলো চলতে থাকে, বা রেগুলার টাইপের রেকারেন্ট টাইমে যে সমস্ত কাজগুলো হয়, তাদের নেটওয়ার্কিংয়ের ব্যাপারটার জন্য, মানে তাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্টের টেকনিক যেটা ফলো করা হয়ে থাকে, যে শর্টেস্ট টাইমটাকে ক্যালকুলেট করার জন্য, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। ঠিক আছে, তো এটা হচ্ছে, তাহলে এখানেই দেখবি তোদের মোটামুটি এন্ড হয়ে যাচ্ছে কোয়েশ্চেন্সগুলো। আমি বারবার করে বলছি যে তোরা সবসময় চেষ্টা করবি, এইখানে দেখলি আমি কিন্তু ডেফিনেশন হিসাবে কয়েকটা জিনিস দিয়েছি, কিন্তু অনেক কিছুর ডেফিনেশন আমি বলিনি পড়তে, ডেফিনেশনগুলো কিন্তু অবশ্যই পড়বি। তো ডেফিনেশনগুলো অবশ্যই পড়তে হবে। আর ডায়াগ্রাম, কোনো কস্টের ক্ষেত্রে হোক বা যেটার ক্ষেত্রে ডায়াগ্রামগুলো ড্র করা আছে সেগুলো পড়বি। এই কোয়েশ্চেনগুলো আমি তোদেরকে বললাম, সবকটা কোয়েশ্চেন পিডিএফ আকারে কিন্তু শুধু কোয়েশ্চেন্স দেওয়া আছে। যদি মনে হয় এই আনসারগুলো পড়বো না, আমার ডিটেল নোটের মধ্যেও কিন্তু সমস্ত কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে, সেগুলো কিন্তু পড়ে নিবি। ঠিক আছে।